আজকে আমাদের ক্লাসের হচ্ছে 14তম ক্লাস আরটিপি এক্সাম 2024 স্পেশাল ব্যাচ ক্লাস 14 এক করে আমি 2023। আজকে আমরা বেশ কয়েকটা অঙ্ক দেখব, ছোট বড় মিলে আজকে আমরা বেশ কয়েকটা অঙ্ক দেখব। তো আজকে শেষ থেকে শুরু করব, এখান থেকে তারপর মাঝখানে আসবো। আজকে শেষ থেকে শুরু করব। আপনারা এখানে একটা লেখা দেখতেছেন, ঢাকা সিটি কর্পোরেশন পদক নির্ধারণ করেন কর রেয়াত পূর্ববর্তী কর দায় এত প্রাপ্ত কর রেয়াত এত -3000। আচ্ছা, আমি এখানে একটা কথা বলে নিচ্ছি, যদি কারো এরকম প্রাপ্ত কর রেয়াত বিয়োগ দেওয়ার পর ফিগার নেগেটিভ আসে, অর্থাৎ ঋণাত্মক আসে বা মাইনাস আসে, সেক্ষেত্রে কি করবেন? অর্থাৎ উনি একজন সাপোজ মনে করেন XYZ একজন করদাতা, ওনার বাসা হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে, ওনার কর রেয়াত পূর্ববর্তী মোট করদা ছিল 15,000, ওনার প্রাপ্ত কর রেয়াত ছিল 18,000 টাকা। ঠিক আছে, তো 15 থেকে 18 ভাগ দিলে স্বাভাবিকভাবে -3,000 টাকা। তাহলে কি ওনাকে কর দিতে হবে না? ওনাকে অবশ্যই কর দিতে হবে, যেহেতু উনি ঢাকা সিটি কর্পোরেশনের একজন বাসিন্দা। এই জন্য ওনার ন্যূনতম করের পরিমাণ 5,000 টাকা, অর্থাৎ ওনাকে 5,000 টাকা ট্যাক্স দিতে হবে। আপনারা হয়তো ভাবতে পারেন, যেহেতু ওনার এখানে নেগেটিভ আসে বা মাইনাস আসছে, ওনাকে ট্যাক্স দেওয়া লাগবে না। ওনাকে ন্যূনতম 5,000 টাকা ট্যাক্স দিতে হবে। এটা আমি এখানে লিখে রাখছি, সিম্পল জিনিস। যদি কারো এরকম এখানে মাইনাস আসে, করদাতা থেকে প্রাপ্ত কর রেয়াত বিয়োগ দেওয়ার পর যদি এখানে মাইনাস আসে, তখন এখানে ওনার প্রাপ্ত ওনার পদে কর রেয়াত হবে ন্যূনতম করটা, অর্থাৎ হয়তো 5,000 না হয় 4,000 না হয় 3,000। 5,000 হচ্ছে আপনার ঢাকার 2 সিটি এবং চট্টগ্রাম সিটি, আর 3,000 4,000 হচ্ছে আপনার সমস্ত সিটি কর্পোরেশন, আর বাকি সব জায়গায় হচ্ছে 3,000 টাকা। 5, 4, 3, এটা হচ্ছে সিম্পল। আমি এই জন্য এখানে জাস্ট নোটারে লিখে দিয়েছি, এটা আপনারা একটু খেয়াল রাখবেন। যদি কখনো এরকম মাইনাস আসে, তখন ওনাকে ন্যূনতম করটা দিতে হবে। উনি যে জায়গায় অবস্থান করেন, অবস্থার মধ্যে তার ন্যূনতম করটা দিতে হবে, এবং নিচে দিয়ে নোট লিখে দিতে হবে, করদাতা যেহেতু অমুক অঞ্চলের বাসিন্দা, তার পদে করের পরিমাণ ন্যূনতম 5,000 টাকা। আচ্ছা, যারা অলরেডি আসছেন 2জন বা 3জন বা যাই হোক, ওনাদেরকে একটা প্রশ্নটা পড়ে আমি পরে আপনারা এই 4টা দিন বের করবেন, 1টা 2টা 3টা 4টা, এগুলো বের করবেন। মিজ রহিমে একজন করদাতা, তিনি 1 ডিসেম্বর 2024 তারিখে রিটার্ন দাখিল করেছেন। তার বিনিয়োগ সমূহ হলো জীবন বীমা 60,000, ডিপোজিট পেনশন স্কিমে 1.5 লক্ষ টাকা এবং নতুন সঞ্চয়পত্র ক্রয় 10 লক্ষ টাকা। আয় বর্ষে তার আয়ের পরিমাণ 6 লক্ষ টাকা। আয় পরিমাণ 6 লক্ষ টাকা। আর বিনিয়োগ ছিল 60,000, ডিপোজিট পেনশন স্কিমে ইনভেস্ট ছিল 1,50,000, নতুন সঞ্চয়পত্র ক্রয় করছে 10 লাখ। উনি একজন করদাতা এবং উনি একজন ভদ্রমহিলা। আপনারা প্রথমে মোট অনুমোদনযোগ্য ব্যয়টা বের করুন। যারা আসছেন, যে 2জন বা 3জন আসছেন, একটি আপনারা এখানে অনুমোদনযোগ্য ব্যয়টা ব্যয় করুন। স্যার, মোট অনুমোদনযোগ্য ব্যয় হচ্ছে 6,80,000 টাকা স্যার। ইয়েস, থ্যাংক ইউ। 6,80,000 টাকা। আচ্ছা, 6,80,000 কীভাবে হলো আমি একটু ভেঙে দিচ্ছি। জীবন বীমা 60,000, ডিপোজিট পেনশন স্কিমে এখানে হবে 1,20,000। এর উপরে যতই উনি ইনভেস্ট করুক, অনুমোদনযোগ্য সীমা হচ্ছে 1,20,000। 1,20,000 আর 60 1,80,000 টাকা। ঠিক সিমিলারলি সঞ্চয়পত্র সেম 5 লাখের উপরে আপনি যা ইনভেস্ট করেন, অনুমোদন করছে 5 লাখ, বাকিগুলো পাবেন না। তাহলে 5 লাখ আর এদিকে 1,20,000, 6,20,000 আর এদিকে 6,80,000 মোট অনুমোদনযোগ্য বিনিয়োগ। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে রেয়াত পূর্ববর্তী কর দায়টাকে আপনারা বের করেন। রেয়াত পূর্ববর্তী কর দেয় 15,000 স্যার। ইয়েস, থ্যাংক ইউ আপনাকে।
বাকিরা আওয়াজ নাই কেন? আমি আবারও পড়ছি। মিজ রহিম একজন করদাতা, তিনি 1 ডিসেম্বর 2024 তারিখে রিটার্ন দাখিল করেছেন। তার বিনিয়োগ সমূহ এত: ইউনিয়ন সাইড ডিপোজিট পেনশন স্কিমে 1,50,000, সঞ্চয়পত্র প্রায় 10 লক্ষ টাকা, আয় বর্ষ তার আয় পরিমাণ 6 লক্ষ টাকা। এটা বের করলেন, এরপরে এটা বের করেন কর রেয়াতের পরিমাণ বের করেন। তার কর রেয়াতের পরিমাণ হচ্ছে 18,000। অন্যরা কিছু বলেন? এখানে যিনি কর রেয়াত বললেন 18,000 টাকা, এত লেট কেন? এখানে কর রেয়াতের পরিমাণ হবে 0। কর রেয়াতের পরিমাণ হবে 0। শূন্য কিভাবে একটু যদি বুঝাই দিতেন। আচ্ছা, তাহলে 0 কিভাবে হবে আমি বলি। এজন্য এটা একটা ব্যতিক্রম। আজকের যত অঙ্ক করছেন সেটা হচ্ছে আমাদের আয়কর দিবস কয় তারিখ? 30শে নভেম্বর। কর দিবস, ঠিক কিনা? উনি রিটার্ন দাখিল করছে 1 ডিসেম্বর। ঠিক? তাহলে স্যার ডেট পার হয়ে গেলে কোনো কর রেয়াত পাওয়া যাবে না। জি, থ্যাংক ইউ, বুঝতে পারছেন। কর দিবস ক্রস করলে কর রেয়াত পাওয়া যাবে না। তবে যদি গভর্নমেন্ট কর এটা যদি ডেট বাড়ায়, যেমন বর্তমানে বাড়াছে 31শে ডিসেম্বর পর্যন্ত, যদি এরকম মেয়াদ বাড়া তাহলে ভিন্ন কথা। যদি মেয়াদ না বাড়া তাহলে আপনাকে 31শে নভেম্বরের মধ্যে দাখিল না করলে কর রেয়াত পাবেন না। আজকে যারা ক্লাসটা মিস করতেছে অনেক কিছু মিস করবে। এমন আল্লাহ না করুন যদি এই অঙ্কটা চলে আসে তাহলে সে অঙ্কটা পারবে না, পরে বলবে যে তো কি পড়াইছে, কি করছে, কোচিংয়ে ক্লাসে গেছে। বুঝতে পারছেন? সেক্ষেত্রে তো স্যার এই বছর যেহেতু বাড়ায় দিছে, এই বছর তো 31শে ডিসেম্বর পর্যন্ত করে দেয়া আছে, সেক্ষেত্রে তো 1 ডিসেম্বর 2024 বলা আছে। সেক্ষেত্রে স্যার কিভাবে এটা? না, এটা তো আপনি পাইছেন গত কয়েকদিন আগে। আপনার ওটা বাদ দিয়ে কাউন্ট করবেন, অ্যাজ ইউজুয়াল হিসাব করবেন। কি বলছি বুঝছেন? এখানে কি আমি কোথাও লিখছি যে রিটার্ন সাবমিটের মেয়াদ বাড়ানো হয়েছে? লিখি নাই। না স্যার। বুঝতে পারছেন? আপনি এখন ক্লাস 3 হিসেবে চলবেন। আপনি যেটা বাড়াছে ওটা কথা মানে ভাববেন আপাতত। বুঝছি, বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আপনার সাপোজ মনে করেন আপনার প্রশ্নে আজকে পরীক্ষা যদি এই অঙ্কটা আপনার কাছে চলে আসে, তো এই প্রশ্নে কি কোথাও লেখা আছে যে আপনার ম্যাথ বাড়ানো হয়েছে? যেটা এখন ম্যাথ বাইরেছে ওটা হচ্ছে বাস্তবতা, আর এটা হচ্ছে থিওরি বা শিকার জিনিস। বুঝছেন কি বলছি? এটা আপনি এখানে ভাববেন যে কোনো ম্যাথ বাড়ানো হয় নাই। বা আমি এখানে লিখতে পারতাম যে উনি কর দিবস অতিক্রম করার পর রিটার্ন সাবমিট করছে। এই কথাটা আমি এখানে এই জন্য লিখি না, ইচ্ছেই লিখি না। এই জন্য আমি লিখছি যে উনি 1 ডিসেম্বর সাবমিট করছে। বুঝতে পারছেন? এরপরে হচ্ছে প্রদেয় কর। তাহলে প্রদেয় কর বের করেন।
স্যার প্রদেয় কর তাহলে 15,000 হবে না স্যার, রেয়াত পূর্ববর্তী কর দেয় যেটা? ইয়েস, তাহলে ওইটাই প্রদেয় কর। ওনার যেহেতু কর রেয়াত নাই, ওইটা হচ্ছে প্রদেয় কর। আচ্ছা, এখানে একটা লেখা লিখছি, এই যে স্টার মার্ক দেওয়া, আপনারা শুনেন। ধারা 174 মোতাবেক কর পরিগণনা করে কর পরিশোধ করতে হবে। যদি উনি বা কেউ যদি এরকম কর দিবসের পরে বা বর্ধিত মেয়াদের পরে যদি কর দাখিল করে, কর রিটার্ন বা রিটার্ন সাবমিট করে, তখন ওনাকে 174 ধারা মোতাবেক, একটু লিখে রাখেন এই ধারাটা, 174 ধারা মোস্ট ইম্পর্টেন্ট। 174 ধারা মোতাবেক কর পরিগণনা করে কর পরিশোধ করতে হবে। আমি এখানে এটা দেখাই নাই, জাস্ট সূত্রটা লিখে রাখছি এখানে, ঠিক আছে? এটা আপনারা একটু নোট করে রাখেন, এত কঠিন অঙ্ক আসবে না, তারপর এটা আপনারা লিখে রাখেন। আপনাদের হয়তো 1 মার্কের থিওরি কোশ্চেন আসতে পারে যে কর দিবস অতিক্রম করার পর যদি কেউ রিটার্ন দাখিল করে, তাহলে তাকে কোন ধারা মোতাবেক কর পরিগণনা করতে হবে? 174 ধারা। 174 ধারা মোতাবেক কর পরিশোধ করতে হবে। ধারা 174, এটা আপনারা একটু নোট করে রাখেন। আচ্ছা, এরপরে এখানে প্রায় 2-4-6টা শর্ট অঙ্ক আছে, আপনাদেরকে পরীক্ষার খাতায় এভাবে অঙ্ক দিতে পারে, আমি এজন্য এখানে লিখলাম। আপনারা জাস্ট এখানে সবগুলো সারচার্জের অঙ্ক। প্রথম কোশ্চেন, করদাতার নিট সম্পদের পরিমাণ 2,80,00,000 টাকা, মোট আয় 5 লক্ষ টাকা, পদেয় আয়কর 10,000 টাকা, সারচার্জ কত হবে? বের করেন। আবারও বলছি, করদাতার নিট সম্পদের পরিমাণ 2,80,00,000, মোট আয় 5 লাখ, পদেয় আয়কর 10,000, তাহলে সারচার্জ কত হবে? বের করেন। আর আপনাদের কালকে ক্লাস আছে, সকাল 10টায়। আপনাদের আগামীকাল সকাল 10টায় ক্লাস আছে। আপনাদের আগামীকাল সকাল 10টায় ক্লাস আছে, এটা খেয়াল রাখিয়ে। পারার নাই, কত হবে সারচার্জ? এখনো পারেন নাই কেউ? এখানে সারচার্জ হবে 0। সারচার্জ হবে 0, কারণ ওনার 4 কোটি টাকা নিট সম্পদের পরিমাণ ক্রস করে নেয়। যারা আছেন একটু কাইন্ডলি রেসপন্স করিয়েন। সারচার্জের পরিমাণ এখানে 0 হবে। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন, করদাতার নিট সম্পদের পরিমাণ 1,30,00,000 টাকা। জি জি, আপনি লেট করছেন কেন? আজকে তো আপনি এটাও মিস করছেন, এটাও মিস করছেন, তা আপনি এখন এখান থেকে আসেন, এটা পরে আবার দেখা দিব। করদাতার নিট সম্পদের পরিমাণ 2,80,00,000 টাকা, মোট আয় 5 লাখ, পদেয় আয়কর 10,000, সারচার্জ কত? 1 মিনিট টাইম, 1 মিনিট। নিট সম্পদের পরিমাণ 2,80,00,000, মোট আয় 5 লাখ, পদেয় আয়কর 10,000, সারচার্জের পরিমাণ কত? 2 কোটি, সারচার্জের 30%।
আপনি পারেন না, সার চার্জ ওনার 2,80,00,000 টাকা, তাহলে সার চার্জ শূন্য। 30% আপনি কীভাবে বলছেন? 4 কোটি টাকা ক্রস করলে দেন সার চার্জ অ্যাপ্লাই হয়, ওনার তো এখনো 3 কোটিও ক্রস করে না, মাত্র 2,80,00,000। ওনার প্রথম অঙ্কতে সার চার্জ হবে শূন্য। আচ্ছা, এবার দ্বিতীয় অঙ্কে আসেন। করদাতার নিজ সম্পদের পরিমাণ 1,30,00,000। করদাতার নিজ নামে 2টা মোটর গাড়ি রয়েছে, মোট আয় 7,00,000 টাকা, পদয় আয়কর 30,000 টাকা। সার চার্জের পরিমাণ কত হবে? 3,000 টাকা স্যার। আর কারো? আচ্ছা, আমি বলে দিচ্ছি, এটা সার চার্জের পরিমাণ হবে 3,000 টাকা, কারণ ওনার নিজ সম্পত্তি 4 কোটি ক্রস না করলেও ওনার কিন্তু 2টা মোটর গাড়ি রয়েছে। 4 কোটি ক্রস না করলেও সম্পদের পরিমাণ ওনার কিন্তু নিজ নামে 2টা মোটর গাড়ি রয়েছে, এই জন্য ওনাকে 10% হারে পদকরের উপর সার চার্জ দিতে পারছে। 3 নম্বর অঙ্কে আসেন। করদাতার নিজ সম্পদের পরিমাণ 12,50,00,000, মোট আয় 5 লাখ, পদয় আয়কর 10,000। সার চার্জের পরিমাণ কত? 2,000 টাকা স্যার। আর কারো আসছে? এটা 2,000 টাকা, ঠিক আছে, এটা 2,000 টাকা। আচ্ছা, এরপরে করদাতার নিজ সম্পদের পরিমাণ 50 কোটি টাকা, মোট আয় 7 লক্ষ, পদয় আয়কর 30,000 টাকা। সার চার্জের পরিমাণ কত? আর 10,500 টাকা স্যার। করদাতার নিজ সম্পদের পরিমাণ 50 কোটি, মোট আয় 7 লাখ, পদয় আয়কর 30,000। সার চার্জের পরিমাণ কত? কত বলছেন? স্যার 9,000 টাকা হবে স্যার, যেহেতু 50 কোটি এক্স্যাক্টলি আছে। 9,000 টাকা হবে। 9,000, এটা 9,000। আচ্ছা, এরপরে সেকেন্ড লাস্ট। করদাতার নিজ সম্পদের পরিমাণ 55 কোটি টাকা, মোট আয় 80 লক্ষ টাকা, পদয় আয়কর 70,82,500 টাকা। সার চার্জের পরিমাণ কত বলেন? তার পদেও কর কত? 17,82,500। হ্যাঁ, 17,82,500। হবে 35%, ঠিক আছে। কত অ্যামাউন্ট, কত বের করেন? 6 লক্ষ স্যার, 6,23,875 টাকা। 6,23,875, ঠিক আছে। তাহলে এইটা পার্সেন্ট পুরো লাস্ট। এরপরে হচ্ছে করদাতার নিজ সম্পদের পরিমাণ 55 কোটি টাকা, মোট আয় 2,80,00,000, আর পদয় আয়কর 0। তাহলে সার চার্জের পরিমাণ কত হবে বলেন? যেহেতু সার চার্জ হচ্ছে আয়করের উপর প্রদেয় কর, যেহেতু এটা শূন্যর উপর দিব, তাহলে কি এটা শূন্য হবে স্যার? হ্যাঁ, সার চার্জ এখানে আমাদের শূন্য হবে। গুড, এখানে আমাদের সার চার্জের পরিমাণও শূন্য হবে। সবগুলো দেখি একজনে বলতেছে, বাকিতে কোনো রেসপন্স না। আর আপনারা এই প্রত্যেক ক্লাসগুলোতে খাতা, ক্যালকুলেটর, কলম এগুলো নিয়ে বসবেন। শুধু একজনে বললে তো হবে না। তাহলে আমরা এই 6টা অ্যান্সার দিলাম, জানলাম, বুঝলাম। আচ্ছা, আমি একটা আবার রিপিট করি 10 মিনিটের মধ্যে। এই ভদ্রলোক ঢাকা সিটি কর্পোরেশন বাসিন্দা, ওনার কর রেয়াত পূর্ববর্তী কর দায় হচ্ছে 15,000 টাকা, প্রাপ্ত কর রেয়াত হচ্ছে 18,000 টাকা। তাহলে 15 থেকে 18 গেলে 3,000 টাকা মাইনাস। যদি এখানে এই ফিগারটা মাইনাস আসে, মাইনাস আসলেও ওনাদের কিন্তু ন্যূনতম, অর্থাৎ অবস্থান বেঁধে ন্যূনতম কর্তা দিতে হবে, হয় 5, না হয় 4, না হয় 3। যেহেতু উনি ঢাকা সিটির বাসিন্দা, ওনাকে ন্যূনতম কর দিতে হবে 5,000 টাকা। এখন উনি যদি বলে না আমার তো নেগেটিভ আছে, আমার ট্যাক্স দেওয়া লাগবে না,
আপনার মাইনাসই আসুক যাই আসুক আপনাকে ন্যূনতম করটা দিতে হবে। আপনার মোট করদা ছিল 15,000, আপনার কর রেট পাইছেন আপনি 18,000, তাহলে বিক্রয় থেকে মাইনাস মাইনাস থাকলেও আপনি যেহেতু ঢাকা সিটি বাসিন্দা ওনাকে এর জন্য ন্যূনতম করে 5,000 টাকা দিতে হবে। ক্লিয়ার? যারা পরে আসছেন এটা ক্লিয়ার করে দিলাম। এরপরে এটাতে আসেন, মিজ রহিমা একজন করদাতা, উনি 1 ডিসেম্বরে রিটার্ন দাখিল করছেন। এই কথাটা খেয়াল রাখবেন, উনি কিন্তু 1 ডিসেম্বর রিটার্ন দাখিল করছেন। তার বিনিয়োগ ছিল 60,000, জীবন বিমায় পেনশন স্কিম ছিল 1,50,000, নতুন সঞ্চয়পত্র করা ছিল 10 কোটি টাকা। আয় বছর তার আয়ের পরিমাণ ছিল 6 লক্ষ টাকা। মোট অনুমোদনযোগ্য বিনিয়োগ ব্যয় বের করুন। মোট অনুমোদনযোগ্য বিনিয়োগ কত হবে? 60,000, এখানে হবে 1,20,000, কারণ ডিপোজিট পেনশন স্কিমে আপনার অনুমোদনযোগ্য বিনিয়োগ হচ্ছে 1,20,000 টাকা। 1,20,000 যোগ 60 সমান 1,80,000 টাকা। নতুন সঞ্চয়পত্র ক্রয়ে সর্বোচ্চ অনুমোদনযোগ্য বিনিয়োগ সীমা হচ্ছে 5 লাখ। এর উপর আপনি যাই করেন ওগুলো পাবেন না। তাহলে 5 লাখ আর এখানে 1,20,000, 6,20,000, আর এখানে হচ্ছে আপনার 60, 6,80,000 টাকা মোট বিনিয়োগযোগ্য, মোট বিনিয়োগ ব্যয়, মোট অনুমোদনযোগ্য বিনিয়োগ। তাহলে আমরা এটা বের করলাম। আচ্ছা, রেয়াত পূর্ববর্তী করদায় কত? রেয়াত পূর্ববর্তী করদায় আপনার এখানে 60,000 টাকার উপর আপনি যেভাবে করেন কত আছে দেখেন। রেয়াত পূর্ববর্তী সম্ভবত করদায় আসবে 15,000 টাকা। 6 লক্ষ টাকার উপরে করদায় আসবে 15,000 টাকা। আচ্ছা, এটাই মোস্ট ইম্পর্টেন্ট, কর রেয়াতের পরিমাণ। কর রেয়াতের পরিমাণ কত আসবে? এখানে কর রেয়াতের পরিমাণ হবে 0। কেন 0 হবে? আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আয়কর আইনের অনুযায়ী কর দিবসের মধ্যে যদি কেউ সাবমিট করে দেন সে কর রেয়াত পাবে, আর যদি কর দিবসের পরে কেউ সাবমিট করে তখন সে কর রেয়াতটা পাবে না, যদি টাইম না বাড়ায়। টাইম বাড়ালে এটা পাবে। এখন আমাদের অ্যাজ ইউজুয়াল নর্মাল স্বাভাবিক যে নিয়ম, ওটা হচ্ছে আমাদের কর দিবস হচ্ছে 30শে নভেম্বর। তো উনি কিন্তু সাবমিট করছে 1 ডিসেম্বর। উনি কিন্তু সাবমিট করছে 1 ডিসেম্বর, যার কারণে উনি এখানে কর রেয়াত পাবে না। ওনার কর রেয়াত পরিমাণ হবে 0। উনি যা ইনভেস্ট করুক উনি কর রেয়াত পাবে 0, কারণ উনি 1 ডিসেম্বর সাবমিট করছে। 30শে নভেম্বরের পরে সাবমিট করলে কর রেয়াত পাবে না। 30শে নভেম্বরের পরে সাবমিট করলে কর রেয়াত পাবে না। 30শে নভেম্বর আগে সাবমিট করতে হবে কর রেয়াত পেতে হলে। আচ্ছা, পদে কর পরিমাণ কত হবে তাহলে? পূর্ববর্তী রেয়াত পূর্ববর্তী করদা ছিল 15,000, বিয়োগ কর রেয়াত 0, তাহলে ওনার পদে করা হবে 15,000 টাকা। তাহলে ওনার মোট কর দায়টা হচ্ছে ওনার পদে কর 15,000। যারা ক্লাসে পড়ে আসছেন বুঝছেন? 2 মিনিট। হ্যাঁ বলেন। আর একটু কাইন্ডলি যদি সূত্রটা একটু বোঝাই দিতেন স্যার, ক সমান ক গুণন, এই সূত্রটা যদি একটু বোঝাই দিতেন। এই সূত্রটা এখন এই মুহূর্তে বলতে পারে হিউজ, তাহলে আপনারা একটু এ জায়গাটা দেখবেন। এখানে আপনার এ জায়গাটা দেখবেন, কারণ এটা আমার এখানে এই মুহূর্তে মুখস্থ নাই। কারণ আপনার এইটা হচ্ছে শুধুমাত্র আমি এখানে লিখতাম না, লিখছি একটা কারণ আপনাদের যদি কোনো থিওরি কোশ্চেন দেয় ওখানে লিখে আসতে পারে, কেউ যদি কর দিবসের পরে রিটার্ন দাখিল করে তখন তাকে কোন ধারা অনুযায়ী কর পরিশোধ করতে হবে, 174 ধারা। এটা আমি লিখছি এখানে এই জন্য, যারা রিটার্ন দাখিল করে এটা ওদের ক্ষেত্রে লাগে। তো এটা হচ্ছে না যারা আপনার আইন মানে না তাদের জন্য, অর্থাৎ যারা অভদ্র লোক তাদের জন্য। আর তারা হয়তো থিওরির জন্য এটা পাবে, আর এত কঠিন অঙ্ক আপনাদেরকে দিবে না, এত কঠিন অঙ্ক আপনাদেরকে দিবে না। আপনারা খেয়াল রাখেন, যদি কেউ কর দিবস মিস করে রিটার্ন সাবমিট করতে, তাহলে তাকে এই ধারা 174 ধারা মোতাবেক কর পরিগণনা করে কর পরিশোধ করতে হবে, ধারা 174। তার বিনিয়োগে সবকিছু যদি থাকে তবুও আমরা কর রেয়াত করব না, তাই না? যদি কর দিবসের পরে যদি হ্যাঁ, বিনিয়োগের সমস্ত তথ্য থাকলে ব্যয় থাকলেও উনি যদি কর দিবসের পরে উনি রিটার্ন দাখিল করে উনি কর রেয়াত পাবে না, উনি কর রেয়াত পাবে না। এটা আপনারা নোট দিয়ে দিবেন, আপনাদের মতো করে নোট দিয়ে দিবেন, 2 লাইনে 3 লাইনে নোট দিয়ে দিবেন। স্যার প্রিভিয়াস ক্লাসে একটা কোশ্চেন একটু সমস্যা আছে, সেটা হচ্ছে আপনি ষষ্ঠ তফসিলটা দেখতে বলছিলেন, সেটা কি আসলে আয়কর আইন 2023 এর নাকি অর্থ আইন 2024 এর?
আয়কর আইনের তফসিল আসছে সম্ভবত অর্থাৎ আমি যদি এরকম ষষ্ঠ উল্লেখ করি তখন বলবেন যে আয়কর আইনে, কারণ অর্থ আইনের তফসিল এতগুলো আপনাদের লাগে না, এতগুলো মনে হয় নাই, আমি পুরো শিওর না অর্থ আইনের তফসিল মনে হয় এতগুলো নাই। আর অর্থ আইনের তফসিল সবগুলো পড়া লাগে না, প্রথম কয়েকটা পেজ, একটা হচ্ছে আপনার আয়কর সীমা আর একটা হচ্ছে সারচার্জ। অর্থ আইনের এই দুইটা ইম্পর্টেন্ট। ষষ্ঠ তফসিল মানে হচ্ছে আয়কর আইনের তফসিল। জি স্যার, বুঝতে পারছি স্যার। আর আমি আপনাদেরকে যে অঙ্কগুলো করাইছিলাম এতদিন পর্যন্ত সবগুলা আমার যে শিটে আছে এই শিটটা আপনারা আশা করি এই সপ্তাহে পেয়ে যাবেন, কারণ আগামী সপ্তাহ আর কি সোমবার বা মঙ্গলবার মধ্যে, এর মধ্যে আশা করি আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে। আমি এর আগে দিতে পারতাম, কারণ এর আগে দিলেই দেখবেন যে শিট পেয়ে অনেকে আর ক্লাসে করবে না, এই জন্য আমি করে দিই নি। এখন এখন এদের ক্লাস মিস করে পরে শিট পেয়ে আর ক্লাসে করবে না, কারণ আমার এই শিটে ইনশাল্লাহ আপনারা যদি ক্লাস করছেন বা মোটামুটি বেঁচে ভর্তি হয়েছেন আমার এই শিটটা পড়লে আপনারা মোটামুটি নিচ থেকে আর কাউকে কোশ্চেন করা লাগবে না। এবার আমি পাশাপাশি কিছু, স্যার এই যে হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন।